হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তো ড্রামার শুরুতে আমরা আমাদের ড্রামার ফিমেল লিড জিয়াংকে দেখি যে মিস্টার ফুর বাড়িতে তাকে দেখার জন্য এসে পৌঁছেছে এবং মিস্টার সুর সম্পর্কে গুজবটা খুবই প্রচলিত ছিল যে তিনি একজন খুবই পাগল মানুষ, তিনি যে কোনো কিছুই করতে পারে। পরে মিস্টার ফু এসে সেখানে বসে এবং তখনও জিয়াং এবং তার পরিবারও তার কাছে এসে বসে যায়। মিস্টার ফু বলে, আমার জানা গেছে গ্র্যান্ডপা আপনি আমার জন্য আরেকটি মেয়ে নিয়ে এসেছেন। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি এভাবে কারোর সঙ্গে বিয়ে করতে চাই না, কিন্তু ঠিক আছে যদি আপনি নিয়ে এসেছেন আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখব। তারপর তিনি জিয়াং এর বাবাকে বলেন, আপনার মেয়ে আজ রাতটা আমার রুমে কাটাবে, আমি দেখব সে আমার থেকে ভয় পেয়ে পালায় কিনা। বাবা এটি শুনে খুবই অবাক হন, কিন্তু জিয়াং শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এবং মিস্টার ফুর সঙ্গে তার রুমে চলে যায়। ফু তার গলায় ধরে এবং বলে, তুমি কি ভয় পাও না? হতে পারে আমি তোমাকে মেরে ফেলবো এবং কাল এই রুম থেকে তোমার লাশ বের হবে, তারপরে কি ভয় পাচ্ছ না? জিয়াং বলে, না আমি একদমই ভয় পাচ্ছি না। তারপর মিস্টার ফু যখন শাওয়ার করে বের হয় তিনি জিয়াংকে তার বিছানা থেকে নামিয়ে ফেলে এবং বলে বাইরে গিয়ে কোথাও শুয়ে পড়ো। পরের দিন যখন গ্র্যান্ডপা ড্যাড দরজা খুলে দেখে সামনে জিয়াংই দাঁড়িয়ে, তারা দুজনকে দেখে খুব খুশি হন যে সে এখনো বেঁচে আছে এবং মিস্টার ফু তার সাথে কিছুই করেনি। তারপর তারা সকালে নাস্তা করার জন্য যায়। মিস্টার ফু সেখানে এসে জিয়াংকে বলে, আমি জানি না গত রাতে ঠিকভাবে ঘুমাতে পেরেছিলে কিনা তুমি, কিন্তু গত রাতে আমার ঘুম হয়নি, আমি তোমাকে নিয়ে খুব রেগেছিলাম, কিন্তু তুমি এখন এখান থেকে পালাতে পারবে না, কারণ যদি তুমি আমার থেকে পালাও আমি তোমাকে মেরে ফেলবো। জিয়াং বলে, আমি মৃত্যুকে নিয়ে ভয় পাই না, আমি এখান থেকে পালাবো না। এরপরে জিয়াং একটু সাজগুজ করে বেরিয়ে যায়। সেখানে সে তার বন্ধু কিনকে দেখায়। কিন জিজ্ঞেস করে, তুমি কি এমন পাগল মানুষের সঙ্গে খুশি? আমি তো তার সম্পর্কে অনেক গুজব শুনেছি। জিয়াং বলে, হ্যাঁ আমি তার সাথে খুব নিরাপদ বোধ করি, সে যে এরকম দেখায় সে কিন্তু তেমন নয়। আমি মনে করি সম্ভবত তার শৈশবে কিছু অদ্ভুত অভিজ্ঞতা ঘটেছে যার পরে সে এমন হয়ে গেছে, কিন্তু দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। একই সময় আবার মিস্টার ফু এবং তার অ্যাসিস্ট্যান্টকেও দেখি। অ্যাসিস্ট্যান্টকে বলে, সে তো ভাইস প্রেসিডেন্টের মতো দেখতে লাগছে। মিস্টার ফু বলে, হ্যাঁ আমার কাছে তো সে জিয়াং মনে হচ্ছে, কিন্তু আমি জানি সে আমাকে ঠকাচ্ছে। যদি সে আমায় ঠকায় আমি তাকে ধরে মেরে ফেলবো, আর আমি তাকে এমন মার দিব যাতে সে চিরদিন মনে রাখবে। এর মধ্যে জিয়াং পৌঁছে যায় এবং তার কাছে এসে বসে। মিস্টার ফুর কাছে আরেকজন লোক আসে। সে ব্যক্তিটি খুব ক্ষমা চাচ্ছে এবং বলছে, আমি আর কখনো এমন করব না। কিন্তু মিস্টার ফু বলে, তুমি কি মনে করো আমি তোমাকে এভাবে খালি ছেড়ে দেব? তারপর মিস্টার ফু তাকে খুবই খারাপ ভাবে বাজে কথা বলে এবং অ্যাসিস্ট্যান্ট সেই লোককে রক্ত বের করে ফুকে একটা বালতিতে ঢেলে দেখায়। এটা থেকে ফু খুব হেসে ওঠে, সে এসব কাজে খুব মজা পাচ্ছে। এরপর মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্ট সহ সেখান থেকে বেরিয়ে যায়। তখন তিনি রুমে গিয়ে শাওয়ার নেন এবং শাওয়ার নিয়ে বের হলে জিয়াং তার সামনে দাঁড়িয়ে থাকে। তিনি জিয়াং এর গলা ধরে এবং বলে, তোমার আমার সামনে মিথ্যা কথা বলার দরকার নেই, কারণ আমি মিথ্যাকে অনেক ঘৃণা করি। যদি তোমার মুখ থেকে আমি মিথ্যা শুনি তাহলে তোমার সঙ্গে খুবই খারাপ কিছু হতে পারে। আমি এখনই সবকিছু বলতে পারছি না, তাই আমার সামনে থেকে এসব কাজ থেকে বিরত থেকো। আমার চোখে ধুলো ফেলার একদমই চেষ্টা করবে না। কিন্তু বলো তো তোমার সেই নির্দোষ মুখের পিছনে কোন মুখ লুকিয়ে আছে, যে মুখ সবাই দেখতে পারে না? এটা শুনে জিয়াং বুঝতে পারে না সে কি নিয়ে কথা বলছে। এরপর তিনি শুয়ে পড়ে এবং বলে, আজ রাতটা তুমি ঘুমাবে না, তুমি আমার সাথে এই সোফায় বসবে, আমি কেবল তোমায় দেখবো এবং কেবল আমাকে দেখবে, আর যদি তুমি ঘুমাও আমি তোমার একটা আঙুল কেটে ফেলবো। জিয়াং ঠিক তেমনটাই করে। এরপর জিয়াং এর কাছে একটি মেসেজ আসে, বলা হচ্ছে খুব একটি ভালো পার্টি হতে যাচ্ছে, তুমি কোন ডিশ সিলেক্ট করবে? জিয়াং তাদের বলে, তুমি যে কোনো ডিশ সিলেক্ট করো আমার জন্য, আমি অবশ্যই ওই পার্টিতে আসবো। তারপর দেখা যায় জিয়াং সে পার্টিতে এসেছে। সবাই তাকে দেখে খুব খুশি। সবাই বলছে সে একটি খুবই জনপ্রিয় পরিবার থেকে এসেছে, এমনকি তার বিয়েও তো সে বিখ্যাত পরিবারের সাথে হয়েছে, তাই সে এত দামি স্যুট পরে আছে। এমন সময় তার সামনে জু এসে তার পোশাক নষ্ট করে দেয়। জিয়া তৎক্ষণাৎ একটি রুমে সরে যায়। তখন সামনে থেকে এক ব্যক্তি এসে দেখা দেয়। সে ছুরি ধার করে তার উপর রেখে বলে, সোজা চলে যাও সেখানে যেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, নইলে তোমার সঙ্গে খুব খারাপ হবে, আমি তোমাকে মেরে ফেলবো। এরপর জিয়াংকে সে একটি রুমে নিয়ে যায় এবং মিস্টার ফুর অ্যাসিস্ট্যান্ট সবকিছু বাইরে থেকে দেখছে। ওই পুরো জিয়াংকে বাধ্য করার চেষ্টা করে। জিয়াং তাকে বলছিল, ফু যদি তোমাকে দেখে তবে সে তোমাকে মেরে ফেলবে, তুমি আমার কথাটা বুঝতে পারছো না, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু সেই ব্যক্তি তার কোনো কথাই মানছে না। তারপর জিয়াং তার সঙ্গে লড়াই করে এবং তাকে চেয়ারে বেঁধে ফেলে। তারপর সে বলে, এই কি হলো? আগে আমি এখানে বসেছিলাম আর এখন তুমি আমাকে পাচ্ছ? এটা ভীষণ ভুল, তুমি আমার সঙ্গে এভাবে আচরণ করতে পারো না, তোমার এটা করা একদম উচিত না। মিস্টার ফু অ্যাসিস্ট্যান্ট সবকিছু দৃশ্য টেবে বসে দেখছে। মিস্টার ফু বলে,
আজ দেখা যাবে সে কতটা বিশ্বস্ত। এরপর জিয়াং ওই ব্যক্তিকে বেশ জখম করে। এটা দেখে মিস্টার ফু খুবই খুশি হয়। তিনি বলে, এটা তো অনেক ইন্টারেস্টিং ধাপ যা জিয়াং নিজের জন্য করেছে। আমি এটা বেশ পছন্দ করছি। একটা কাজ করি, ওই রুমে এসে দেখি। জিয়াং দরজা খুলে ঠিক তখন ফু এবং তার অ্যাসিস্ট্যান্ট সামনে দাঁড়িয়ে থাকে। ফু বলে, তুমি এখানে কি করছো? জিয়াং তাকে দেখে ভয়ে কাঁপে। তিনি বলে, আমার কাপড় খুব ময়লা হয়ে গিয়েছিল, আমি সেগুলো বদলাতে এসেছিলাম, কিন্তু পেছন থেকে এই লোকটি এসে আমাকে বাধ্য করতে চেয়েছিল। ফু বলে, ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে থেকো, আমি তোমাকে এসব কিছুর বদলা দেখাবো। এই বলে তিনি সেখান থেকে চলে যান। জিয়াং অনেকটা ভীত। তারপর অ্যাসিস্ট্যান্ট তাকে কাপড় দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। জিয়াং যখন তার পোশাক বদলে বাইরে আসে তখন জু তাকে দেখে খুবই মর্মাহত অবাক হয়ে যায়। সে বলল, তুমি এখানে কি করছো? আর এই কাপড়গুলো তোমার কাছে কোথা থেকে এসেছে? আমি তো তোমার কাপড় নষ্ট করেছি, তাই না? জিয়াং বলে, হ্যাঁ, তুমি আমার কাপড় নষ্ট করেছিলে, কিন্তু মিস্টার ফু আমার জন্য একটি নতুন উপহার দিয়েছে, তাই আমি এই কাপড় বদলে এসেছি। এইসব দেখে জু খুবই হিংসা অনুভব করে। এরপর জিয়াং একটি চটকানি বাজায়, ফলে লাইট নিভে যায়। আর যখন লাইট জ্বলতে শুরু করে জু অচেতন অবস্থায় পড়ে থাকে। সবাই তাকে দেখে কথা বলতে শুরু করে। জু বলে, জিয়াং, তুমি আমার সঙ্গে ঠিক আচরণ করনি, আমি তোমার থেকে প্রতিশোধ নেব। অন্যদিকে মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বসেছিলেন। তিনি অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি পরীক্ষা করে দেখতে চাই জিয়াং আর সেই মেয়েটি শাও, যাকে আমি বাইরে দেখেছিলাম, ওরা কি একই ব্যক্তি নাকি আলাদা? আমাদের দুজনের ডিএনএ টেস্ট এনে দাও, এটা আমি টেস্ট করে দেখতে চাই। তারপর আমি সিদ্ধান্ত নেব কে আসল আর কে নকল। আর যদি জিয়াং আমার সাথে মিথ্যা বলে তাহলে আমি ওকে মেরে ফেলবো। এরপর অন্যদিকে যখন জিয়াং মিস্টার ফুর কাছে যায়, মিস্টার ফু তাকে বলে, দেখো, আমার সঙ্গে মিথ্যা বলো না। যদি আমি জানতে পারি তুমি আমার সাথে মিথ্যা বলেছো, তুমি দেখবে আমি তোমার সাথে কি করি। তোমার সাথে একদমই ভালো হবে না। জিয়াং তা মেনে নেয়। তারপর তিনি বলে, ঠিক আছে, এখন আমাকে বলো তুমি আমাকে ঘুম পাড়াবার জন্য কি করতে পারো? জিয়াং বলে, আমি তোমাকে একটি গান গাইয়ে শুনে দিতে পারি, যাতে তোমার খুব ভালো ঘুম হয়। সিনটি তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন ফুকে তার মা এভাবে গান গাইয়ে শুয়ে দিত এবং ফু তার কাছে খুবই নিরাপদ বোধ করত। বর্তমান সিনে জিয়াং একইভাবে ফুকে গান গাইয়ে ঘুম পাড়াচ্ছে এবং ফু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরবর্তী সিনে সকালবেলা যখন ফু আর জিয়াং বাইরে বেরোয় তখন দুটি গাড়ি এসে থামে এবং গ্র্যান্ডপা এবং লি বেরিয়ে আসে। গ্র্যান্ডপা লি এবং জিয়াংকে পরিচয় করে দেন, কিন্তু ফুর মনে তো এটা মোটেও ছিল না। তিনি লিংকে বলে, তুমি আমার স্ত্রী থেকে দূরে থাকো, নাহলে তোমার সাথে খুব কিছু খারাপ করতে পারে। তারপর তিনি সেখান থেকে চলে যান। গ্র্যান্ডপা জিয়াংকে বলে, তোমাদের দুজনকে এখন এই বাড়িতে ভালোভাবে থাকতে হবে। আমি তোমাদের জানাচ্ছি ফু আর লিং এর সম্পর্কে ওদের মায়েরা খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু ফু সবসময় আর ভাইদের কঠোর ট্রেনিং দেয় যাতে কোনো বিপদে ওরা ভালোভাবে লড়াই করতে পারে। এটা শুনে জিয়াং আরো বেশি অবাক হয়। এরপর লি জিয়াংকে একটু অদ্ভুত জায়গায় নিয়ে যায়, সেখানে কিছু কুকুর রয়েছে যাদের ম্যাট্রো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লিং বলে, তুমি জানো ফু আমার সঙ্গে শৈশব থেকে ভালো আচরণ করেনি, সে সবসময় নিজেকে অগ্রাধিকার দেয় এবং আমাকে ছোটভাবে রেখেছে। আর আমি এখন এটা সহ্য করতে পারি না, আমি ফুকে মেরে ফেলবো এবং তারপর তোমাকেও মারবো। আমি এখানে থাকা প্রত্যেক মানুষকে মেরে ফেলবো। তারপর সে একটি রড তুলে একটি কুকুরকে মারে। এটা থেকে জিয়াং ভয় পায়। তারপর লিং জিয়াং এর দিকে ঘুরে বলে, এখন আমি দেখতে চাই ফু যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটিতে কি আছে, তোমাকে আমার সাথে যেতে হবে। এটা দেখে জিয়াং আরো বেশি ভয় পেয়ে যায়। সে নিশ্চিত হতে থাকে লি একটি খুবই পাগল মানুষ এবং সে যে কোনো কিছু করতে পারে। তৎক্ষণে পেফু এসে পৌঁছায়, সে লিংকে কিক করে এবং তারপর জিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিং বলে, চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাকে জিয়াংকে ছিনিয়ে নেব। এরপর সিনে দেখা যায় সবাই একসাথে বসে খাচ্ছিল। গ্র্যান্ডপা ফু ও লিং এর মা বাবা জিয়াং এর সাথে পরিচয় করে দেন এবং জিয়া তাদের সঙ্গে মিলে খুবই খুশি হয়। তারপর আন্টি এসে জিয়াংকে একটি খুবই সুন্দর পেস্টলাইট উপহার দেন এবং বলে, তুমি এখান থেকে কোনো পেন্ট নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারো, এখন তোমার বাড়ি যাওয়ার সময় হয়েছে। জিয়াং একটি পেন্টিং এর কাছে গিয়ে সেটি নিচে ফেলে দেয়। এরপর সেটির উপর আগুন লাগায়। পেন্টিংটি ভেতর থেকে নিচের একটা আসল রঙের পেন্টিং বের হয়ে আসে। জিয়াং সেটি তুলে সবাইকে দেখিয়ে বলে, এই 2 স্তরের পেন্টিং ছিল, উপরে থাকা আসল নয়। আগুন লাগানোর পরে নিচের স্তরটি বের হয়ে এসেছে আর এটি অনেক ব্যয়বহুল একটি পেন্টিং, আপনি কি সত্যি এটা আমাকে দিতে চান? গ্র্যান্ডপা অন্যান্য বলে, হ্যাঁ, তুমি এটা নিয়ে যেতে পারো। তারপর ফু জিয়াংকে বলে, আসো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেই। পরবর্তী দৃশ্যে দেখা যায় যখন জিয়াং ও ফু গাড়িতে বসে আছে, ফু বলে, আচ্ছা চলো আজ আমরা দুজনে একসাথে মারা যাই, কারণ আজ আমি এমন ভাবে গাড়ি চালাবো যে তুমি বাঁচতে পারবে না আর আমিও মারা যাবো। তোমাকে আমার অনেক ইন্টারেস্টিং লাগছে, এখন তুমি আমার সাথে বিয়ে করবে, নাহলে আমরা দুজনে মরবো। বাবা কি করবে? তারপর সে দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু তার আগে জিয়াং বলে, ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। এটা শুনে সে চমকে যায়। সে বলে, তুমি কি সত্যি মরতে চাও? তুমি তো জানো
আমি কেমন মানুষ, তারপর তুমি বলছো তুমি বিয়ে করবে, তুমি ঠিক আছে তো? জিয়াং বলে হ্যাঁ, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত বলছি, আমি মরতে চাই না, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, আমি সিদ্ধান্তে নিশ্চিত। এই কথা শুনে ফু আরো বেশি অবাক হয়ে যায়। এটাই প্রথম মেয়ে যে তার সাথে এমন কথা বলছে। তারপর তারা দুজনে বাড়ি ফিরে। জিয়াং শাওয়ার নিতে যায় এবং ফু তখন বসে ধূমপান করে। ভাবছে কেন জিয়াং এমন বলল। তিনি আরো ভাবছে আমি তার সাথে এত ব্যবহার করছি খারাপ, তারপর সে আমাকে বিয়ে করবে। তার ভিতরে এক পরিচিত অনুভব আসে, এটি কেবল কনফিডেন্স নাকি অন্য কিছু, আমি এই বিষয়ে সন্ধান করে দেখব। তারপর তিনি তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে আমি তোমাকে বলেছিলাম শাওয়ার এবং জিয়ানের সম্পর্কে দেখে আসো, ওদের ব্যাপারে কি খোঁজ পেয়েছো? অ্যাসিস্ট্যান্ট বলে আমি পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি জিয়াংকে পছন্দ করতে শুরু করেছেন, তাই আপনি তাকে নিয়ে এত চিন্তিত। ফু তখন বলে তুমি কি আমাকে মারার চেষ্টা করছো? আমি তো কখনো বলিনি তাকে আমি পছন্দ করি। অ্যাসিস্ট্যান্ট বলে সরি, আরেকটা কথা বলি যেটা আমি মনে করছি, শাও এবং জিয়াং দুটি আলাদা মেয়ে, তারা এক নয়, কিন্তু আমি ফুল আপডেট পরে দেব। এই বলে সে কল কেটে দেয়। এর মধ্যে জিয়াং ফুর কাছে আসে। ফু তাকে বলে আমি তোমাকে আরেকটা লাস্ট চান্স দিচ্ছি, আমাকে মিথ্যা বলো না, আজ রাতটা তুমি আমার সঙ্গে বিছানায় থাকবে। তারা আবার বিছানায় যায়। ফু জিজ্ঞেস করে ঠিক আছে, আমাকে এখন লড়ে দাও যাতে আমি ঘুমিয়ে পড়ি। জিয়াং শুরু করে একই রকম গান গাইতে। এবার সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। যখন ফুর মাকে ঠিক এভাবে গান শোনাতো, ফু তখন মায়ের কাছে খুবই রিল্যাক্স বোধ করতো। বর্তমান সিনে ফু আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাইরে আমরা দেখি শৌকিনের সঙ্গে বসে আছে। সে কিছু গয়না দেখছে এবং বলে আমি আনলক শ্যানের জন্য খুব খারাপ মনে করছি, আমি জানতাম না ওকে কারো জেলে পাঠানো হয়েছে। কিন্তু তখন বলে তুমি তো জানো কে তাকে জেলে পাঠাতে পারে। শাহ বলে না, আমি সেটা জানি না, যখন আমি দেখতে গিয়েছিলাম তখন তিনি পুরো পরিবার সম্পর্কে কিছু বলেছিলেন, আমার মনে হয় তার সম্পর্ক ওই পরিবারের সঙ্গে আছে। আমি এই বিষয়ে পরে খোঁজ নেব, এখন আমি যে মিশনে আছি সেটা সম্পূর্ণ করেই যাব। এরই মাঝে সে সেখানে দুই মেয়েকে দেখতে পায়। তখন সে কিনকে বলে আমি জানি তুমি পরবর্তী কি করবে, এখন তোমার মিশন শুরু করো। তারপর সে সেখান থেকে চলে যায়। এই দৃশ্যগুলো বাইরে থেকে মিস্টার ফু এবং অ্যাসিস্ট্যান্ট দেখে নেয়। তারা বলে এটা তো নিশ্চিত জিয়াংই। ফু বলে খোঁজ নিয়ে দেখো এই মেয়েটা জিয়াং এর মধ্যে কি সম্পর্ক, আমি জানতে চাই ওরা এক নাকি আলাদা। অন্যদিকে যখন ওই দুই মেয়ে প্রস্তুত হচ্ছিল তখন হঠাৎ লাইট নিভে যায়। ঠিক তখনই শাও তাদের কাছে আসে এবং তারা দুজনকে গুলি করছে। দুই মেয়ে খুবই ভীত হয়। শাও বলে ভয় করো না, আমি বেশি কিছু করব না, শুধু তোমাদের মারবো। সে ছুরিটা দেখায়। এক মেয়ে বলে আমাকে আমার বাবা বলেছিল আপনি মানুষের থেকে রক্ত নেন এবং সেটা খান, প্লিজ আমাকে মারবেন না, আমাকে চলে যেতে দিন, আমি জানি না কেন আপনি আমার সাথে এমন করছেন। শাহ বলে আচ্ছা তাহলে বুঝলাম তুমি কিছুই জানো না, সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেব। এখন তুমি আমার জঙ্গল থেকে পালাতে পারবে না এবং তোমার বাবা যারা আমাকে ওই রক্ত এনে দিয়েছিল ওরা বাঁচবে না। ওই মেয়ে জিজ্ঞেস করে তাহলে তুমি আমার সঙ্গে কি করবে? শাহ বলে এখন আমি তোমার থেকেও ঠিক সেই রকমই রক্ত খাবো যেমনটা ওই ব্যক্তি রক্ত পেয়েছিল। শাহ মেয়েটির হাতে একটি কাঁটা দেয় এবং সে মেয়ে তখনই অচেতন হয়ে পড়ে যায়। শাহ সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। কিছু সময়ের মধ্যে সবাই সেখানে জড়ো হয়ে পড়ে এবং ফু দ্রুত সেখানে পৌঁছে যায়। তিনি ওই মেয়েটিকে প্রশ্ন করে তুমি কি নিশ্চিত যে এটা শাওই ছিল, সে ছাড়া আর কি কেউ পাশে ছিল না? মেয়েটি বলে শাওই ছিল, সে এমন অদ্ভুত মাস্ক পরা ছিল যেটা আর কেউ পরে নেই। তারপর ফু সেখান থেকে বেরিয়ে এসে শাওকে ফোন করে বলে আমি চাই তুমি আমার সঙ্গে দেখা করো। শাও উত্তর দেয় ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবে যাব। তারপর সে কল কেটে মৃদু হাসি দেয়। কিন তাকে বলে তুমি এখান থেকে দূরে চলে যেতে পারো, তোমার জীবন ভালোভাবে গড়ে উঠতে পারে, তুমি এই ঝামেলার মধ্যে কেন পড়ছো? শাও বলে কারণ আমি এত বেশি মজা পাচ্ছি যে আমি তাকে কখনোই ছাড়বো না। অন্যদিকে জিয়াং যখন এক রুমে যায় সেখানে ফু এক ব্যক্তিকে বিদ্যুৎ দিয়ে বাজি ধরছে। পরে গার্ডের সেই লোকটিকে তুলে নিয়ে যায় এবং ফু জিয়াংকে সেখানে বসিয়ে রাখে। জিয়াং প্রশ্ন করে কি হয়েছে, আমি কি এমন কিছু করে যে তুমি আমাকে এভাবে ডেকে আমাকে বাজি ধরাতে চাও? ও বলে না, আমি তো আগে বলেছিলাম আমি মিথ্যাকে ঘৃণা করি, তাই এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব। আমার কাছে একটা লাইট ডিরেক্টর আছে, তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার বিদ্যুৎ লাগবে, কারণ আমি মিথ্যাকে সহ্য করতে পারি না। ও প্রথম প্রশ্ন করে আমাকে বলো তোমার আর শর্মাদের কি সম্পর্ক? জিয়াং বলে আমরা হচ্ছে টুইন সিস্টার। তখন আলো পুরোপুরি নিভে যায়। এটা থেকে ফু অবাক হয়ে যায়। জিয়াং আরো বলে আমাদের জন্মের পর আমরা কখন আমাদের মাকে দেখিনি, আমরা জানতাম না আমাদের পরিবারের লোকেরা কোথায় আছে। আমার বোনের সঙ্গে মানুষেরা যে নির্মম আচরণ করেছে তার জন্য সে সবাইকে ক্ষতিপূরণ নিচ্ছে। সে আমাকে এমন সবকিছু করিয়েছিল, কিন্তু আমি কাউকে এতটা কষ্ট দিতে পারি না বলে তাই সে আমার থেকে দূরে সরে গিয়েছিল এবং আমি জানি না সে কোথায় আছে। এটা শুনে ফু খুব বেশি খুশি হয়ে ওঠে। তিনি বলে তোমার থেকে আমি তোমার বোনকে আরো বেশি ইন্টারেস্টিং মনে করি, তুমি কি আমার তার সাথে পরিচয় করে দিতে পারো? কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি কি আমাকে ভালোবাসো? তখন জিয়াং বলে না এমন কিছু নয়। তখনই লাইট ব্লিঙ্ক করে। অ্যাসিস্ট্যান্ট বলে এটার মানে ম্যাডাম আপনি তাকে ভালোবাসেন। এটা শুনে ফু অনেক বেশি অবাক হয়ে যায়। তখন জিয়াং মনে মনে বলছে লাইট ডিরেক্টর আমার একদমই পছন্দ নয়, কারণ এটি আমাদের শ্বাস প্রশ্বাস থেকে ধরে ফেলতে পারে, আমি সত্যি বলছি কিনা মিথ্যা। তারপর সে ফুকে বলে আমার চিন্তা করবেন না, আমি ওই মেয়েটিকে তোমার কাছে পৌঁছে দেব, তুমি তোমার পুরো বদলা করতে পারো, আমার ভিতরে যা আছে তা নিয়ে তোমার কোনো টেনশন নেই। এবং এটি শুনে ফু অনেক বেশি খুশি হয়। এরপর তিনি একটি পেন্ডেন্ট দেন এবং
এবং তাকে রুমে নিয়ে যান। তারা একসাথে নাইট স্পেন্ড করে। কিছুক্ষণ পর মিস্টার ফু আবার তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে মিট করে। তিনি অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি এখন নিশ্চিত হয়েছি শাহ এবং জিয়া আলাদা দুটি মানুষ, কিন্তু শাহকে আমার বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি জানি সে জেল থেকে বেরিয়ে এসেছে। তার চালাকি এবং তার মানুষকে ফাঁদে ফেলা চাষ আমার খুব আকর্ষণ করে। আমি অবশ্যই শাহকে দেখতে চাই এবং জানতে চাই সে আসলে কেমন মানুষ। অন্যদিকে আমরা শাহকে দেখি যে প্রস্তুত হচ্ছে এবং দেখতে পাই একই রকমের জিয়াং এর মতো। তখন ক্যান তাকে বলে, তুমি এসব কতদিন করবে? একদিনে একদিন তো তোমাকে এটা বন্ধ করতে হবে। শাহ বলে, যতক্ষণ আমি পারি ততদিনই করব। আমি তো জেলে অনেকদিন কাটিয়েছি, এখন আবার সুযোগ পেয়েছি, কেন করব না? এখন ওর একটা নতুন মিশন আছে। সেই মেয়েটাকে এবার শেষ করতে চায় যে রক্ত পেয়েছিল। বাইরে তো সে তাকে মারতে পারেনি। তারপর শাহ যায় এবং কিছু কথা শুনে ওখানে একটি শেষকৃত্য চলছে এবং ওই মেয়ের খরস্তরের কাছে অনুনয় জোর করছে। সে বলছে, আমার বাবা আমাকে বলেছিল ওই রক্তটা খেতে, নাহলে আমি এটা করতাম না। প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দাও। আমি কতবার নিলন করেছি, আমি এখন ক্লান্ত। তারা বলে, ঠিক আছে, তবে পালিয়ে যাও। তখন ওই মেয়ে দ্রুত পালিয়ে যায়। তারপর কেউ বলে, এটা তো হলে গেছে, কোথায় শাহ আছে? শাহকে খুঁজে বের করতে হবে, তাহলে বোঝা যাবে আসল ঘটনা কি ঘটেছে। আমাদের এই কাজটা দ্রুত শেষ করতে হবে। শাহ সবকিছু লুকিয়ে শুনছে সেইভাবে, তাহলে তারা ওই মেয়েটিকে মেরে ফেলবে না? মানে আমাকে এসব কিছু নিজেদেরই করতে হবে। এরপর শাহ ওই মেয়েটির রুমে ঢুকতে চায় এবং ঠিকই ছুরি দিয়ে আঘাত করার আগে জমিনে একটি পুরুষ এসে বলে, আমি তোমাকে দেখেছি, এখন তুমি এ কাজ করতে পারবে না। তুমি আমার কথা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব, তোমার অনেক কাজ সহজ হয়ে যাবে। এমন সময় তার কাছে তার স্ত্রীর কল আসে এবং বলে, বাসায় আসার আগে চা বানানো কিছু জিনিস নিয়ে এসো, আমি তোমাকে মেসেজ করে দিয়েছি। এটা শুনে সে হেসে ফেলে। তারপর পুরুষটি বলে, সরি, আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। সে বলে, ঠিক আছে, কেবল তোমার একটা সন্তানের জন্য আমি কোনো কৌশল খেলবো না। তারপর নম্বর চেঞ্জ করে এবং পুরুষটি চলে যায়। ঠিক তখনই শাহর কাছে একটি কল আসে। ওকে জানানো হয় যে ফু খুব খারাপভাবে আহত হয়েছে, তাই ওকে তৎক্ষণাৎ বাড়ি ফিরতে হবে। শাহ দ্রুত বাইরের দিকে দৌড়ায়। ওদিকে অ্যাসিস্ট্যান্ট ফুকে বলে, স্যার, আপনি এখন পর্যন্ত জিয়াং এর জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনি তাকে এসব কথা বলেননি কেন? তখন মিস্টার ফু বলে, আগে আমি নিশ্চিত হতে চাই যে জিয়াং আমার সঙ্গে মিথ্যা বলছে কিনা। এখন আমি ওর উপর ভরসা করতে পারছি না। এখনো অনেক সময় আছে তাকে জানিয়ে দেওয়ার। ওদিকে জিয়াং যখন বাইরে যাচ্ছিল তখন লিয়ান এবং তার বন্ধুরা তাকে আটকে দেয়। লিয়ান বলে, মিস্টার ইন-ল, আজ আমি তোমাকে এমন ভাবে যেতে দেব না। সে তাকে আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু জিয়াং সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে। সে লিয়ান এবং তার বন্ধুদের খুব খারাপ ভাবে পেটায়। লিয়ান বলে, আমি তোমাকে ছাড়বো না জিয়াং, তুমি আফসোস করবে যে তুমি ফুল ফ্যামিলির সঙ্গে ঝামেলা করেছো। জিয়াং ঠান্ডা করে বলে, তোমার এই হাস্যকর হুমকি নিজের কাছে রাখো। আমি এসবে ভয় পাই না, আমি তোমার পরোয়া করি না তুমি কি করবে। আমি তোমার ভাবি এবং তোমার উচিত আমাকে সম্মান করা। এরপর জিয়াং ভেতরে চলে যায়। ভিতরে গিয়ে সে ফুকে দেখে। জিয়াং বলে, তোমার আঘাত নিশ্চয়ই ব্যথা করছে, তাই না? চিন্তা করো না, আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি। ফু তাকে নিজের কাছে টেনে নেয় এবং বলে, না, চিকিৎসা করার দরকার নেই। এসো, আজ আমি তোমাকে একটা গল্প শোনাই। তুমি জানো, তোমার বোন শাহ আর আমি জেলে পরিচিত হয়েছিলাম, আর সেই প্রথম মেয়ে ছিল যে আমার গায়ে হাত দিয়েছিল। আমি সাধারণত কারো স্পর্শ সহ্য করতে পারি না, তাই এখন মনে হচ্ছে তার জায়গায় তোমারই উচিত সেই ঋণের শোধ করা। আমার তোমার বোনের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তার দক্ষতা আমার খুব টানে, সে ঠিক আমার মতো। এরপর ফু জিয়াংকে নিজের রুমে নিয়ে যায় এবং দুজনে আবার একসাথে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে ফুর ফোনে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, আপনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। লু পরিবার এখন দেউলিয়া হয়ে গেছে, তাদের সমস্ত টাকা আমি কেটে নিয়েছি, তারা এখন পুরোপুরি নিঃস্ব। এটা শুনে ফু অনেক বেশি খুশি হয়ে যায়। সে উঠে চলে যায়। তার যাওয়ার পর জিয়াং এর ফোনে একটা মেসেজ আসে, আজ 8টার মধ্যে চলে এসো, তোমার সঙ্গে লু পরিবারের বিষয়ে একটা ভালো খবর শেয়ার করতে চাই। তারা এখন দেউলিয়া হয়ে গেছে, তুমি এখন যা খুশি করতে পারো। এটা শুনে জিয়াং খুব খুশি হয় এবং রিপ্লাই দেয়, ঠিক আছে, আমি একটু পরে আসছি। ওদিকে ফু যখন শাওয়ার নিয়ে বের হয় দেখে জিয়াং নেই। সে রেগে গিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, আমি তোমাকে মেরে ফেলবো, এটাই তোমার প্রাপ্য শাস্তি। অন্যদিকে দেখা যায় জিয়াং সবকিছু উপভোগ করছে, আর ওদিকে লি ও লু দুজনে কিয়ানের পাশে দাঁড়িয়ে আছে। কিয়ানকে হুইল চেয়ারে বেঁধে রাখা হয়েছে, সে অচেতন। লি চলে যাওয়ার পর লু বলে, আমি এটা করতে চাইনি, কিন্তু তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করোনি। এমন সময় কিয়ানে জ্ঞান ফিরে আসে, কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি তো সব তোমার কথাই করেছি, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। তখন লু জোর করে একটা ড্রিঙ্ক খাওয়ায়। কিয়ান কাঁদতে কাঁদতে বলে, আমি মরতে চাই না, প্লিজ আমাকে মরতে দিও না, আমাকে বাঁচাও। কিন্তু তার বাবা কোনো কথাই শুনে না। তারপর কিয়ান ড্রিঙ্ক করার সময় সে অচেতন হয়ে পড়ে। তখন তার বাবা তার হাতে ছুরি
ছুরি দিয়ে কেটে ফেলে এবং তার হাত থেকে রক্ত বের হতে থাকে। জিয়াং এইসব কিছু দেখছিল এবং বলছিল এটা সত্যি অসাধারণ নাটক, কিন্তু লজ্জার বিষয় যে এখানে আমি কোনো দর্শক আনতে পারিনি, না হলে এই নাটকটা অনেক উপভোগ করতো। এরপর সে হাত তেলে দিয়ে বাবার কাছে যায়। বাবা বলে শুধুমাত্র তোমার কারণে রূপ পরিবারে দেউলিয়া হয়ে গেছে, আর এখন তুমি এখানে এসেছো নাটক দেখছো, এখন থেকে চলে যাও, আমি তোমাকে ছাড়বো না। তারপর সে লোকে ধাক্কা দেয় এবং বলে এখানে একটি ঈশ্বর আছে যাকে গিয়ে তোমাকে হিসাব দিতে হবে, আর তুমি এই সবকিছুর সঙ্গে মিশিয়ে নিজের মেয়ের সাথেও করেছো। তুমি কি জানো তুমি কি করছো? তখন বাবা এগিয়ে এসে বলে যদি আমি মরতে যাই আমি তোমাকে সঙ্গে নিয়ে মরবো। কিন্তু সে সেখান থেকে পিছলে পড়ে এবং তারই ছুরি তার উপর লেগে যায়। জিয়াং বলে হ্যাঁ আসলে বড়কে হত্যা করার জন্য এসেছো, কিন্তু নিজের ছুরিতে নিজেই মারা গেছো। তারপর সে তার মুখে রুমাল ঢেকে দেয় এবং ফুকে দেখেও নেয়। ফু জিয়াং এর কাছে আসে এবং তার মাস্ক খুলে বলে সবকিছু ছেড়ে এখানে এসো। তারা একসাথে নাচতে শুরু করে। ফু জিজ্ঞেস করে এবার সত্যি বলো তুমি আর জিয়াং একই কিনা? জিয়াং বলে হ্যাঁ তুমি অসাধারণ কাজ করেছো যে আমাদের আবার একত্রিত করেছো। তুমি আমার বোনের অ্যাস্ট্রেস এনেছিলে, তাই আমাকে দুই প্লেয়ারের মতো খেলার সুযোগ পেয়েছো। ফু খুশি হয়ে বলে আমি যে সবাইকে পছন্দ করতাম সেটা তুমি নিজেই ছিলে। এবার তোমাকে একটি ভালো বিয়ের উপহার দিতে চাই, বলো তুমি কি চাও? এরপর ফু জিয়াংকে কিস করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ফু পরিবারের সবাই একসাথে খেতে বসে। জিয়াং একে একে সবাইকে অভ্যর্থনা জানায়। জিয়াং ফুর কাছে ফিরে আসে এবং ইশারা করে। ফু লিনকে সতর্ক করে তুমি কি আমার স্ত্রীকে ভয় দেখানোর চেষ্টা করছো? দেখো যদি এটা করো তাহলে তোমার সাথে ভালো কিছু হবে না, আমি কিন্তু এটা একদমই সহ্য করব না। এরপর ফু এবং জিয়াং সোফায় বসে থাকে। এই সময় একজন মানুষ এসে তাদের সামনে এক ব্রিফকেস রাখে এবং বলে কেসটি ফুর এর মা বিশেষভাবে তৈরি করেছেন যাতে তার ডটার ইনলকে দিতে পারে। তাদের ব্রিফকেসটি খোলার পর তার মধ্যে অনেক চিঠি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল। তারা দুজনে সেই চিঠিগুলো পড়তে শুরু করে। জিয়াং বলে তোমার মা তো তোমাকে খুব ভালোবাসতো, এবং তখনই সিনটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। মা চিঠি লিখছেন, তিনি লিখছেন আমি জানি ফু আগের মতো আর চলে যাবে না, কিন্তু তার অতীতে যা ঘটেছে তা ভালো ছিল না, হয়তো এজন্য সে এমন হয়ে গেছে, তবে সে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই লেখাগুলো পড়ে জিয়াং খুব অবাক হয়। সে ভাবতে থাকে তার অতীতে কি হতে পারে, এটা জানতে হবে। ফোরমা চিঠিতে আরো লিখেছেন ডিয়ার পুত্রবধূ, তোমার স্বামীকে তুমি খুব ভালো করে যত্ন নিও। আমার ছেলে খুব ভালো, সে তোমার খেয়াল রাখবে। যদি সে তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে তুমি তাকে মাফ করে দিও। সে ধীরে ধীরে ট্রমার কারণে এমন হয়েছে, তবে সে সুস্থ হয়ে উঠবে। এইসব পড়ে জিয়াং আরো বেশি অবাক হয়। তারপর ফু রেগে ওঠে এবং সেই চিঠিগুলো জ্বালিয়ে দেয় এবং জিয়াংকে দাঁড় করে হাত করে পরিয়ে দেয়। বলে এখন থেকে তোমাকে কেউ আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, তুমি নিজে ইচ্ছে করে যেতে পারবে না। এরই মধ্যে গার্ডরা কিনকে ধরে নিয়ে আসে। তোমাকে তাকে মেরে ফেলতে হবে, তুমি তো আমার ছাড়া আর কারোর সাথে রিলেশন করো না তাই না? জিয়াং বলে তাকে মারার দরকার নেই, আমি বলছি আমি সর্বদা তোমার সাথে থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। গার্ডরা কিনকে অচেতন করে নিয়ে যায়। ফু বলে ঠিক আছে আমি এখন তোমার কথাই চলবো, কিন্তু পরে যদি আমি দেখি তুমি কিনের প্রতি আগ্রহ দেখাও তখন আমি তোমার সাথে খুব খারাপ করব। এরপর সে জিয়াংকে রুমে নিয়ে যায় এবং বলে আগামী মাসে আমাদের বিয়ে হবে, তুমি প্রস্তুতি নাও। জিয়াং প্রশ্ন করে সবকিছু বাদ দাও, তুমি বলো যদি আমি কাউকে হত্যা করে ফেলি তবে তুমি কি আমাকে ভালোবাসবে? তুমি তখন আমাকে ছেড়ে যাবে না তো? ফু বলে তোমার কে পৃথিবীতে কোনো শত্রু আছে নাকি? জিয়াং বলে হ্যাঁ এখনো আছে, আমি এখনো অনেকের প্রতিশোধ নেওয়া বাকি। ফু বলে তুমি জানো যখন আমি জেলে ছিলাম তখন আমার মনে হয় যন্ত্রণাটা শুধু আমার জন্যই, আমি কোনো কারণ ছাড়াই জেলে ঢুকেছিলাম। যখন আমি তোমাকে দেখলাম তোমার আমার খুব পরিচিত লাগলো, তখন বুঝলাম তোমারও খুব কষ্ট, তাই আমি তোমার ব্যথা অনুভব করতে শুরু করলাম। তখন সিদ্ধান্ত নিলাম বাইরে বের হয়ে তোমার প্রতিশোধ নিব, কিন্তু তুমি আমাকে প্রমিস করবে যে তুমি কাউকে হত্যা করবে না, যা প্রতিশোধ নেওয়া দরকার আমি নেব, তুমি এই বিষয়ে বেশি নড়াচড়া করবে না। জিয়াং রাজি হয়ে যায়। তখন ফু হাত করা খুলে দেয় এবং বলে আমি চাই তুমি এখন থেকে ভালো একটি জীবন কাটাও, যেখানে তোমার আর কোনো স্মৃতি না থাকে, সবকিছু ভুলে যাও। আমি চাই তুমি এক একটি মুক্ত জীবন কাটাও। এই কথায় জিয়াং কাঁদতে থাকে এবং বলে আমি জীবনে এটাই চেয়েছিলাম, কারণ আমি কখনো প্রতিশোধের বাইরে আসতে পারিনি। এই কথা শুনে ফুও কাঁদে। তারপর সে বলে এবার প্রমিস করো তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, আর যদি ছেড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই ফিরে আসবে। জিয়াং প্রমিস করে। ফু অত্যন্ত খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি তখনই তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে আপনার সাথে কথা বলার জন্য আসছেন, তারা নিশ্চয়ই আপনার সঙ্গে কিছু করতে পারে, সতর্ক থাকতে হবে। তারপর যখন সে দরজা খুলে দেখে বাবা তার গার্ডদের নিয়ে সেখানে দাঁড়িয়ে, বাবা বলে তোমাকে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে, আজ তোমার সাথে কথা না বলে আমি এখান থেকে যাব না। ঠিক তখনই তার কাছে অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। সে বলে আমার মনে হয় মিস্টার ফুর কোনো বিপদের মধ্যে আছে, হয়তো তোমার বাবা ওর সঙ্গে কিছু করেছে। মিস্টার ফু আমাকে এখানে আসতে নিষেধ করেছিলেন, এরপর থেকে তার কোনো খবর নেই। এই কথা জিজ্ঞেস করে জিয়াং এর মস্তিষ্ক
বিশেষ করে মনে পড়ে গ্র্যান্ডপা বলেছিল ফুর সঙ্গে যা করেছে সবই ওর বাবার কারণে। গ্র্যান্ডপা আরও বলেছিল ফু তার বাবাকে মোটেও পছন্দ করে না এবং ঘৃণা করে, আর ওর বাবাও ওকে মোটেও পছন্দ করে না। তাদের মধ্যে যা কিছু ঘটতে পারে তা অনিশ্চিত। এই সব কিছু শুনে জিয়াং বুঝতে পারে ফুর সাথে কি খারাপ করতে চলেছে। সে সেখানে বসে কাঁদতে থাকে এবং বলে আমি জানি ফু নিজে প্রতিশোধ নিতে পারবে, সেটা দেখাবে, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল যে যাই ঘটুক সে ফিরে আসবে। অন্যদিকে ফু তখন তার বাবা এবং ভাই লিনের সঙ্গে দেখা করতে যায়। বাবা বলে ভাগ্য বলো যে তুমি নিজে এসে গেছো, না হলে আমাকে তোমাকে তুলে আনতে হতো। আমি এই সব কিছু পরিস্থিতি পছন্দ করি না। লিন বলে এখন তুমি বাবার সামনে নির্লন করে অনুগত হতে পারো। ফু লিনকে ধরে শক্তভাবে ঠেলে দেয়। লিন পড়ে যায়। বাবা বলে আমি তোমার এই আচরণ কখনো পছন্দ করিনি। আমি চাই গোটা বিশ্বের সামনে লজ্জিত হও এবং তোমার অহংকার ভেঙে পড়ুক। তুমি যত অহংকারী আমি সেটা আজকে ধ্বংস করব। লিন জবাব দেয় তুমি কখনো এমন কিছু করতে পারবে না। লিন তখন আরো বলে তুমি ভাবতে পারবে না আমি তোমার প্রতি কি পরিমাণ প্রতিশোধ নিব। এই সব কিছু দৃশ্য জিয়াংও দেখছে। সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে এর মানে কি? আমি কিছুই বুঝলাম না, এখানে আসলে কি ঘটছে। অ্যাসিস্ট্যান্ট বলে তিনি তার বাবাকে খুব ঘৃণা করে, সে বাবার কথা মানে না এবং তার বাবাও তাকে যতক্ষণ না আদেশ মানবে ততক্ষণ মারতে চায়। জিয়াং বলে কোন লজিক এটা? কাউকে মারলে সে কি অনুগত হবে? আমার মনে হয় পুরো পরিবারই পাগল। এরপর বাবা আরো তিনি একটি বাটন চেপে দেন এবং অনেকগুলো রেকর্ডেড কণ্ঠস্বর শোনা যায়। পুরো শৈশব থেকে স্মৃতি সেখানে সে তার মাকে ডাকে। ফু বলতে শোনা যায় মা তোমার হাতে বানানো খাবার বেশ মজাদার। কোথাও সে মাকে নিয়ে কাঁদে। মা তুমি এমন ভাবে মারা যাবে না, তুমি আমাকে একা রেখে কিভাবে যেতে পারো? এই সব কিছু শুনে ফুর খুবই কষ্ট হয়। এমন সময় জিয়াং এবং অ্যাসিস্ট্যান্ট এসে পৌঁছে যায় এবং ফুকে সঙ্গে করে নিয়ে চলে যায়। জিয়াং বলে আপনি কি বাবা? আমি বিশ্বাস করতে পারছি না আপনি আপনার ছেলের সঙ্গে এমন কাজ কিভাবে করতে পারেন। বাবা বলে আমি ওর সঙ্গে এসব করতে থাকবো। আর দেখো এখন থেকে আমি আমার ছেলেকে আমার শত্রুদের হাতে ছেড়ে দেবো। দেখবো তুমি তাকে কিভাবে বাঁচাও। এটা তোমার ক্ষমতার উপর নির্ভর করবে, আমি দেখবো। এই কথা শুনে জিয়াং খুব রেগে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। বাইরে এসে সে অ্যাসিস্ট্যান্টকে বলে এখান থেকে তুমি এখনই চলে যাও। অ্যাসিস্ট্যান্ট বলে এই কথার মানে কি? আমি তো আমার মাস্টার অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে একা ছেড়ে কিভাবে যেতে পারি? জিয়াং অ্যাসিস্ট্যান্টের দিকে বন্দুক দেখিয়ে বলে আমাকে ক্ষমা করো, কিন্তু এখন মিস্টার ফুর এমন অবস্থা নেই যে আমি তোমার উপর ভরসা করব। তোমার লয়ালিটি যাচাই করতে পারি না, আর আমার মনে হয় তুমি মোটেও লয়ার নয়। তাই তুমি এখন এখান থেকে দূরে চলে যাও, বাকি যা কিছু হবে তা আমি দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, আমি তোমাকে তাদের ব্যক্তিগত সাইকিয়াট্রিক এবং ফিজিশিয়ানসের নাম্বার দেব, তুমি তাদের সাথে যোগাযোগ করে ওর চিকিৎসা করাতে পারবে। জিয়াং বলে ঠিক আছে, আমি সেটাও করব। অ্যাসিস্ট্যান্ট তখন আরো বলে তুমি আমার মাস্টারের খুব খেয়াল রেখেছো, এটা খুব ভালো লাগছে। আমি বুঝে গেলাম আমার মাস্টার এখন ভালো একটা মিস্টেক হয়েছে। তারপর অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। জিয়াং ফুংকে নিয়ে গাড়িতে চলে যায়। তিনি ডাক্তারকে ফোন করে এবং সবকিছু বলেন। ফুর মায়ের কণ্ঠ শক খেয়ে অচেতন হয়ে পড়েছে, এখন কি করা উচিত? ডাক্তার বলে তোমাকে কিছুক্ষণ ওর থেকে দূরে থাকতে হবে। যখন ও সুস্থ হবে তখন হয়তো স্মৃতি হারিয়ে ফেলবে বা তোমার সম্পর্কে কেমন ছিল সবকিছু ভুলে যেতে পারে, এমনকি তোমার উপর আক্রমণ করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করো, নিজেকে রক্ষা করো। জিয়াং বলে ঠিক আছে, আমি বুঝেছি। তিনি তখন ক্যানকে ফোন করে বলেন একটা রুম সাজিয়ে রেখো, আমি ফরেন থেকে আসছি। তারপর তিনি ফুকে নিয়ে একটি বাড়িতে ঢুকে এবং ওর যত্ন নিতে থাকে। ফু খুব ভীত লাগে। জিয়াং তাকে জিজ্ঞেস করে এই সব লক্ষণ কোন রোগের হতে পারে? এটা কোনো ডোমেস্টিক ভায়োলেশনের কারণে কি নাকি অন্য কিছু? আমি বুঝতে পারছি না। তৎক্ষণাৎ ফু ঠিক হয়ে ফিরে এসে জিয়াং এর গলা ধরে বলে তুমি আমাকে মারার চেষ্টা করেছো, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো। জিয়াং ভয়ে আক্রান্ত হলো। তৎক্ষণাৎ ফু আবার অচেতন হয়ে যায়। জিয়াং তাকে বেঁধে রাখে। যখন ফু চোখ খুলে সে জিয়াংকে তাড়িয়ে বলে তুমি কে? তুমি কেন আমাকে এভাবে বেঁধে রেখেছো? জিয়াং চমকে জিজ্ঞেস করে তুমি জানো তোমার বয়স কত? ফু বলে হ্যাঁ আমি জানি, আমার বয়স 7 বছর। এটা শুনে জিয়াং বুঝতে পারে তার ট্রমার গুরুত্বের দিকে এগোচ্ছে, মানে সে ট্রমার দিকে সেরে উঠছে। তখন তিনি ফুর বাত খুলে দেন। ফু বলে তোমার বাবা বলেছিল তুমি আমাকে এখানে বেঁধে রাখো। জিয়াং বলে না, তোমার বাবা আমাকে কিছুই বলেনি, আমি তোমার বোন, আমি তোমার ভালো খেয়াল রাখবো। এরপর জিয়াং ফুর জন্য খাবার রান্না করতে শুরু করে। কিন বলে এটা তো তোমার হাজবেন্ড তাই না, তুমি তাকে ব্রাদার কেন বললে? এটা দেখে আমি হেসে ফেলেছিলাম, মনে হচ্ছে আমি একটা শিশুকে সামনে দেখছি। জিয়াং বলে এখান থেকে যাও, আর এসব কথা মুখেও আনবে না। এরপর সে ফুকে খাবার সার্ভ করে। ফু খাবার খেতে শুরু করলো। হঠাৎ চপস্টিক পড়ে যায়, সে ভয় পেয়ে যায়। জিয়াং বলে কিছু না, সব ঠিক হয়ে যাবে। আসলে ফু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে এবং সে তার 7 বছরের ট্রমায় চলে গেছে। ফু বলে আমি জানি তুমি আমাকে এখনো আরো মারবে, কারণ আমি তোমার কাজ বাড়িয়ে দিয়েছি, এবার তোমাকে আরো পরিশ্রম করতে হবে। জিয়াং বলে না, একদমই না। তারপর জিয়াং ফুকে ভালোভাবে দেখাশোনা করতে থাকে। কিছুক্ষণ পর যখন সে রুমে যায় তখন দেখতে পায় ফু একটা টেডি ডলকে ছুঁড়ে মারছে। সে বলছে তুমি আমার সঙ্গে এভাবে আচরণ করতে পারো না, তুমি আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছো। জিয়াং তার কাছে গিয়ে বলে তুমি এখন কত বছরের? ফু
ফু বলে আমি এখন 12 বছর বয়সী এবং বলছে যে তার মা তাকে ছেড়ে গেছে। আর সে বলে তুমি কে? আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে। জিয়াং বলে এটা দেখো, তোমার মায়ের আন্টি, তোমার মায়ের আত্মা তোমার সঙ্গে আছে, তিনি তোমাকে অনেক ভালোবাসে আর আমি তোমাকে এখানে ছেড়ে কোথাও যাচ্ছি না। ফু দ্রুত সে আংটিটা নিয়ে নেয় এবং জিয়ান থেকে শান্ত করবার চেষ্টা করে। সে বলে সবকিছু ঠিক আছে, তুমি জানো তোমার মা তোমাকে কখনো ছেড়ে যাবে না, তিনি তোমাকে খুব ভালোবাসে এবং সবসময় তোমার পাশে থাকবে। তোমার মা আমাকে বলেছিল যে আমার ছেলে খুব ভালো, সে কখনো কাউকে খারাপ করতে চাইবে না, আর আমি তোমার জন্য এসেছি এসব বলার জন্য। এই কথা শুনে ফু আবেগে গলে যায় এবং জিয়াংকে হাক করে। জিয়াং তাকে সান্ত্বনা দেয়। তখন ফু বলে আমার মায়ের কথা বলা ছিল আমাকে আংটি আমার ভবিষ্যতের স্ত্রী এনে দেবে, তুমি কি আমার ভবিষ্যতের স্ত্রী? জিয়াং বলে হ্যাঁ, আমি তোমার ভবিষ্যতের স্ত্রী। ফু সে আংটি পরিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে তাহলে তোমার নাম কি? জিয়াং বলে তুমি আমাকে শাও বলে ডাকতে পারো। ফু এটা মেনে নেয় এবং তার মনে বিভিন্ন স্মৃতি ঘুরতে থাকে। ফুর ছোটবেলায় যেগুলো স্মৃতি তার মাথায় তখন তীব্র ব্যথা হয় এবং সে অচেতন হয়ে পড়ে। জিয়াং তার অনেক যত্ন নেয় এবং পরে জিয়াং ফুর কাছে গিয়ে বলে আমি সত্যি তোমার সাথে বিয়ে করতে চাই। আমি জানি তুমি এখন কেমন মানুষ এবং আমার খুব ইচ্ছে আমি তোমার পাশে থাকবো। যদি তুমি ঠিক হয়ে যাও আমি তোমার সাথে বিয়ে করব। কিছুক্ষণ পর ফু যখন জ্ঞান ফিরে সে জিয়াংকে তাড়িয়ে দেয় এবং তার গলা ধরে বলে তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসার? বেরিয়ে যাও, আমি তোমাকে দেখতে চাই না, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। জিয়াং জিজ্ঞেস করে তুমি এখন কত বছরের? সে বলে আমি এখন 18 বছরের। আমি সবকিছু মেনে নিয়েছি, আমার মা কখনো এমন মেয়েকে আমার বাড়িতে রাখবেন না, তুমি একটা নোংরা নারী, এখনই বেরিয়ে যাও। জিয়াং চলে গেলে সে নিজের হাত কেটে ফেলার চেষ্টা করতে থাকে। জিয়াং দ্রুত এসে বলছে এটা করো না। তারপর সে তার সমস্ত হতাশা জিয়াং এর উপর ঝাড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পরে জিয়াং একটি রুমে যায়। সে কাপড়ের উপর ক্লোরোফর্ম ছিটিয়ে রাখে। কিছুক্ষণ পর যখন ফু ফিরে আসে সে দেখে অবাক হয়। সে আবার জিয়াং এর গলা ধরছে, এখান থেকে চলে যাও এবং আমার চোখের সামনে কখনো আসবে না। তখন জিয়াং বেশ চালাকভাবে সে কাপড়টি ফুর মুখের উপর রাখে। তখন ফু অচেতন হয়ে যায়। তারপর জিয়াং তাকে সোফার উপর বসে তার হাত বেঁধে দেয় এবং বলে দয়া করে আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে এসব করতে চাইনি। আমি জানি তুমি এখন 18 বছরের, তাই তুমি এখন আমার সাথে যা কিছু করতে পারতে এবং আমাকে মেরে ফেলতেও পারতে, এই জন্য আমি তোমাকে বেঁধে রেখেছি, নইলে তুমি আমাকে মেরে ফেলতে। আমি চাই তুমি দ্রুত ভালো হয়ে উঠবে। কিছুক্ষণ পর ফু আবার সজাগ হয়ে ওঠে এবং জিয়াং এর গলা ধরে বলে তুমি এখানে কি করছো? জিয়াং বলে মনে করো তুমি আমার সঙ্গে অনেক সময় কাটিয়েছো এবং আমি তোমার স্ত্রী, যদি তোমার কিছু মনে পড়ে তুমি একটু মনে করার চেষ্টা করো। তখন ফুর কিছু স্মৃতি মনে করতে শুরু করে, তার মাথায় তীব্র ব্যথা ধরে। জিয়াং বলে শান্ত হয়ে ধীরে ধীরে সব স্মৃতি ফিরে আসবে, তুমি সবকিছু স্মরণ করবে এবং বুঝবে আমি আসলে কে। আমাকে তোমার শত্রু ভেবো না, আমি তোমার শত্রু নয়। এরপর ধীরে ধীরে ফু সমস্ত অতীতের স্মৃতি ফিরে আসতে থাকে, কি ঘটেছিল, জিয়াং কিভাবে তাকে সাহায্য করেছিল ইত্যাদি। তখন সে জিয়াংকে স্ত্রী বলে ডাকে। জিয়াং বলে আমি তোমাকে অনেক মিস করেছি, ধন্যবাদ, তোমার হিলিং প্রক্রিয়া শেষ হয়েছে, আমি খুবই আনন্দিত যে তুমি ফিরে এসেছো। আমি তোমাকে অনেক ভিন্ন ধাপে দেখেছি, তুমি একেবারে অদ্ভুত ছোটবেলায় ছিলে, এখন তুমি ঠিক হয়ে গেছো, এখন আমি খুব খুশি। এরপর জিয়াং ফুর গলায় হাত দিয়ে বলে তুমি জানো আমার গলা ধরেছো, তুমি এত শক্ত করে ধরেছো যে আমি খুব ব্যথা পেয়েছি, আর একটু হলে তো আমি বাঁচতামই না। জিয়ান তখন কাঁদতে থাকে। ফু তাকে হাক করে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর ফু বলে ঠিক আছে, এবার থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না এবং রাগের মাথায় তোমার সাথে কথা বলবো না, কারণ তুমি আমার অনেক কষ্ট সহ্য করেছো, দয়া করো এবং আমাকে বিশ্বাস করো। জিয়াং বলে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি জানি তুমি খুব ভালো মানুষ এবং আমি তোমার উপর ভরসা করি। তারপর সে ফুর বাত খুলে দেয়। ফু বলে তুমি খুবই ভালো। এরপর ফু জিয়াং এর নিয়ে একটি রুমে যায় এবং বলে তুমি যখন আমার সঙ্গে প্রথম দেখা করেছিলে তোমাকে আমার ভালো লাগেনি, আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে বেশি দিন থাকতে পারবে না, কিন্তু তুমি দুর্দান্ত পারফরমেন্স করেছো, তুমি আমাকে আবার হিল করেছো, তুমি আমার রাগকে বহন করেছো। এখন মনে হচ্ছে যখন আমি তোমার সঙ্গে দেখা করেছি সেই দিনটা আমার জন্য আশীর্বাদ হয়েছিল। এখন তারা একটি নতুন জীবন কাটাবে এবং সেই জীবনে তাদের কোনো শত্রু থাকবে না এবং এই সিনে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এক্সপ্রেশনটা এবং তোমাদের কার কার মাফিয়া বস ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমার কিন্তু মাফিয়া বস অনেক ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা চাইলে তো মিষ্টি লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসার মতো অপেক্ষা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।